অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য কলকাতা মেডিকেল কলেজের প্রিন্স অফ ওয়েলস সার্জিক্যাল ব্লকে ভর্তি হয়েছেন নামী হৃদরোগ বিশেষজ্ঞ ডিপি বসু। কিন্তু কোনো অ্যানাস্থেসিস্ট তাকে অজ্ঞান করতে চাইছেন না, কারণ তার সাইনাস অ্যারিদমেদিয়া রয়েছে। সেকালে হার্ট পরীক্ষার আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। চিকিৎসকের ক্লিনিক্যাল আইটুকুই ভরসা। কেউ ঝুঁকি নিতে চাইলেন না, দিশেহারা অবস্থা রোগী আর তার পরিজনদের। ডিপি বসুর বাবাও ছিলেন প্রখ্যাত চিকিৎসক ইউপি বসু। তিনি শেষে শরণাপন্ন হলেন বন্ধুবর চিকিৎসকের, যাকে লোকে ধন্বন্তরী বলেন। ফরওয়ার্ডে খেলেন, ক্লান্ত হন না, এবং হাফ টাইমের পরেও খেলেন শুনে সেই ডাক্তারবাবু নির্দ্বিধায় রায় দিলেন হার্টের অর্গানিক কোনো রোগ নেই, স্বচ্ছন্দে অপারেশন করা যায়। অস্ত্রোপচার সফল হয়। স্মৃতিচারণায় এই ঘটনার কথা লিখেছিলেন ডিপি বাসু। সেই ধন্বন্তরী চিকিৎসকটি হলেন আর কেউ নয়, স্যার নীলরতন সরকার, যাকে বলা হতো ক্লিনিক্যাল মেডিসিনের জাদুকর। 1890 সালে নীলরতন যখন এমডি হচ্ছেন, তার আগে মাত্র 6 জন এমডি পরীক্ষায় পাশ করেছেন। তারা হলেন চন্দ্রকুমার দে, মহেন্দ্রলাল সরকার, জগবন্ধু বসু, আর.ডব্লিউ. কার্টার, ভগবতচন্দ্র রুদ্র এবং রামপ্রসাদ বাগচি। পাশ করার পরে 61 নম্বর হ্যারিসন রোডে, এখন যা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত, নিজের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। তারপরে আর ফিরে তাকাতে হয়নি নীলরতনকে। পরবর্তী 5 দশক ধরে ভারতবর্ষের চিকিৎসকদের মধ্যে তিনি ছিলেন উৎকর্ষ এবং খ্যাতির শিখরে। রোগীদের কাছে তিনি ছিলেন জীবন্ত ঈশ্বর। দুহাতে বিপুল রোজগার করেছেন, আবার স্বদেশি শিল্প গড়তে গিয়ে একসময় প্রায় সর্বশান্ত হয়েছেন। তাতে বিন্দুমাত্র দমে না গিয়ে মন্তব্য করেছেন, কলকাতায় 20 টাকায় ভাড়ার ঘর পাওয়া যায়, তাতেই আমার চলে যাবে। কখনো গরিব রোগীকে অর্থাভাবে চিকিৎসায় প্রত্যাখ্যাত হয়ে তার দরজা থেকে ফিরতে হয়নি। পথ থেকে তুলে এনে বহু মানুষকে নিজের 7 নম্বর শর্ট স্ট্রিটের বাড়িতে রেখে বিনা পয়সায় চিকিৎসা করেছেন। সে যুগে সাহেব ডাক্তারদের প্রবল প্রতাপে দেশীয় চিকিৎসকেরা কুঁকড়ে থাকতেন। দেশীয় চিকিৎসকদের ভিজিট ছিল 2 টাকা, 4 টাকা, 8 টাকার মধ্যে। অন্যদিকে সাহেব ডাক্তারেরা 16 টাকা, 32 টাকা এবং 64 টাকা ভিজিট নিতেন। কিন্তু প্রবল স্বদেশী জাত্যাভিমান দাপুটে বাঙালি চিকিৎসকের রক্তে। চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন তিনি। দেশীয় চিকিৎসক হয়েও প্রথম 16 টাকা ভিজিটে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। ব্রিটিশদের চোখ কপালে উঠল। সেই ভিজিট ক্রমে 64 টাকায় পৌঁছেছিল। তাকে অনুসরণ করে অন্তরঙ্গ বন্ধু সার্জন সুরেশ প্রসাদ সর্বাধিকারীও চিকিৎসক বাবার নিষেধ অগ্রাহ্য করে 16 টাকা ভিজিট নিতে শুরু করলেন। 1861 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সাল। 25শে বৈশাখের ঠিক 4.5 মাস পরে জন্ম নীলরতনের। মধুর সমাপতনে পরবর্তীতে দুজন হবেন পরম বন্ধু। ডায়মন্ড হারবারের নেত্রা গ্রামে 1861 সালের 1 অক্টোবর জন্মান নীলরতন। বাবা নন্দলাল সরকার আর মা থাকমণি দেবী। তখন নীলরতনের বয়স 7। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ভিটেমাটি ধ্বংস হলো। 5 ছেলে, 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে নন্দলাল উঠলেন শ্বশুরবাড়ি জয়নগরে। এরও 7 বছর পরে গুরুতর অসুস্থ থাকমণি দেবী টাকার অভাবে কার্যত বিনা চিকিৎসায় মারা গেলেন। চোখের সামনে মাকে ধুঁকতে ধুঁকতে মারা যেতে দেখে রোগ চেপে গেল 14 বছরের ছেলের। ডাক্তার তাকে হতেই হবে। 1876 সালে জয়নগর হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করলেন। ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় এলেন নন্দলাল সরকার। নীলরতন ভর্তি হলেন শিয়ালদহের ক্যাম্বেল মেডিকেল স্কুলে। পরবর্তীতে এরই নাম হয় এনআরএস। বাড়িতে অভাব, সংসার চালাতে শিক্ষকতা শুরু করলেন বর্দা অবিনাশ চন্দ্র। আর এক ভাই যোগীন্দ্রনাথ সরকার, পরবর্তীকালে যিনি হাসি খুশি লিখেছিলেন। নীলরতনও উপার্জনের জন্য শিক্ষকতা, পরীক্ষার হলে পাহারা, জনগণের গণনার কাজ এটাও করেছেন। তার মধ্যেই
স্বনামধন্য চিকিৎসক তামিজ খানের প্রিয় ছাত্র হয়ে উঠলেন। 1881 সালে এলএমপি পাশ করলেন ভালোভাবে, কিন্তু মনে অশান্তি। সেই ব্রিটিশ আমলে মেডিকেল শিক্ষায় ছিল দ্বৈত ব্যবস্থা। নেটিভ ছাত্রদের জন্য বাংলায় পঠন পাঠন হতো, কিন্তু মেডিকেলের বই সব ইংরেজিতে, তাই তর্জমা ঠিকঠাক হতো না। অনেক কিছু অজানা অধরা থাকতো। নীলরতনের মন খুঁতখুঁত করতে লাগলো। বাংলা ভাষায় ডাক্তারি পাশ করা নেটিভ ডাক্তারদের জন্য নির্ধারিত ছিল অ্যাসিস্ট্যান্ট সার্জনের চাকরি। তা করতে অপমানিত বোধ করলেন। পেশা বদলে শ্রীরামপুরের কাছে চাত্রা হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে চলে গেলেন। ক্রমে মেট্রোপলিটন কলেজ থেকে 1883 সালে এলএ এবং 1885-তে বিএ পাশ করলেন। গ্রে স্ট্রিটে সরোজিনী নাইডুর বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় স্থাপিত অঘোরনাথ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। সেই সময় সহকর্মী হিসেবে পেয়েছিলেন নরেন্দ্রনাথ দত্তকে, যিনি পরবর্তীতে পরিচিত হবেন বিবেকানন্দ নামে। শিক্ষকতার জগতে এলেও নীলরতনের ভাগ্যে ছিল ডাক্তারি। ক্যাম্বেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেনজি সাহেবের সুপারিশে 1885 সালে ভর্তি হয়ে গেলেন বেঙ্গল মেডিকেল কলেজে, যা এখন কলকাতা মেডিকেল কলেজ। তার রেজাল্ট এত ভালো ছিল যে 5 বছরের ডাক্তারি কোর্সে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হলেন। মর্যাদাপূর্ণ গুড ইভ বৃত্তি পেলেন পড়াশোনায় উৎকর্ষের জন্য। 1888-তে কৃতিত্বের সঙ্গে এমবি পাশ করলেন। মেয়ো হাসপাতালে হাউস সার্জনশিপ করতে করতে এমএ এবং এমডির প্রস্তুতি শুরু করলেন। 1889 সালে একই সঙ্গে দুটি পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হলেন। স্বনামধন্য রাশিবিদ তথা বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহালানবিশের আপন মামা নীলরতন। বোন অল্প বয়সে মারা যাওয়ার পরে শিশু প্রশান্তচন্দ্র ও তার ভাই বোনদের নিজের কাছে এনে মানুষ করেন। 1943 সালে নীলরতনের মৃত্যুর পরে বসু বিজ্ঞান মন্দিরে স্মরণ সভায় স্মৃতিচারণায় প্রশান্তচন্দ্র বলেন, রাজা রাজরার ঘরেও যেমন সেই সব নিতান্ত সামান্য লোকের ঘরেও ঠিক তেমন করেই চিকিৎসা করেছেন। তার কথায়, ব্যবহারে, চেহারায় ছিল অগাধ ভরসা। কি করে রোগীর মন প্রফুল্ল হয় সেদিকে লক্ষ্য ছিল তার। মরণাপন্ন রোগীর পাশে গিয়ে যখন দাঁড়াতেন, তখন সেই ভরাভয় মূর্তি দেখে সকলের মনে আশার সঞ্চার হতো। নীলরতন সরকার আসছেন, আর কোনো ভয় নেই। ডাক্তার বিধানচন্দ্র রায় যখন মেডিকেল কলেজ থেকে মেডিসিনের পরীক্ষা দেন, তখন নীলরতন ছিলেন তার পরীক্ষক। আজীবন তাদের অন্তরঙ্গ সম্পর্ক বজায় ছিল। নীলরতনকে গুরুর আসনে বসিয়েছিলেন বিধানচন্দ্র। 1915 সালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নবজাতক মৃত্যু কমাতে তিনিই প্রথম দায়ীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দিয়েছিল ডক্টরেট অফ সিভিল ল ডিগ্রি, আর এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে তিনি পেয়েছিলেন ডক্টরেট অফ লেজিসলেটিভ ল ডিগ্রি। 1918 সালে ব্রিটিশ সরকারের থেকে স্যার বা নাইটহুড উপাধি পান। 1884 সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। 1888 সালে বিয়ে করেন ব্রাহ্ম নেতা গিরিশচন্দ্র মজুমদারের মেয়ে নির্মলা দেবীকে। ছুটিতে বাইরে গিয়ে চুটিয়ে আনন্দ করতেন। সবচেয়ে বেশি যাওয়া হতো দার্জিলিংয়ে। সেখানে শখ করে বাড়িও বানিয়েছিলেন। নাম দিয়েছিলেন গ্লেন ইডেন। সেখানে লা খিচুড়ি নামে বিশেষ খিচুড়ি রাঁধতেন। রান্না করতে খুব ভালোবাসতেন। আত্মার আত্মীয়তা ছিল দুজনের। কবি তাকে স্নেহভরে ডাকতেন নীলু নামে। তাকে উৎসর্গ করেছিলেন সেঁজুতি কাব্যগ্রন্থ। নিয়মিত কবিকে পরীক্ষা করা, বিদেশ যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, টাউন হলে কবির বক্তৃতার আগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মঞ্চে অপেক্ষা করা, সব দায়িত্বে নীলরতন। তার দার্জিলিংয়ের বাড়িতে যেতেন রবীন্দ্রনাথ। সেখানে কবির লেখাপড়ার ঘর তৈরি করা, কবিপুত্র রবীন্দ্রনাথের জন্য বাড়ির বারান্দার কাঁচ দিয়ে ঢেকে কাঠের কাজের ওয়ার্কশপ, প্রতিমা দেবীর ছবি আঁকার স্টুডিও,
সব আয়োজন করেছিলেন নীলরতন। 1905 সালে স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়েছিলেন। 1919 সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান, কিন্তু কংগ্রেসের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমৃত্যু বজায় ছিল। স্বদেশী শিল্প বিস্তারের ভাবনায় সাবান তৈরির ব্যবসা, চা ও চামড়ার ব্যবসা খুলেছিলেন। তবে ব্যবসায়ী তিনি কোনোদিনই ছিলেন না। ফলে জগদীশচন্দ্র বসুর বাবা ভগবানচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মতো প্রভূত লোকসান হয়েছিল তাঁর। দেনার দায়ে সাধের বসত বাড়ি বিক্রি করতে হয়, তাতেও আক্ষেপ ছিল না। বলেছিলেন, কাজ তো আরম্ভ করা গেল, ফল আজ না হয় কাল পাওয়া যাবে। টাকা কড়ি সমুদ্রের ঢেউয়ের মতো, আসে আর চলে যায়, গেলে কোনো দুঃখ নেই। 1939 সালের আগস্টে স্ত্রী নির্মলা দেবীর মৃত্যুর পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরের বছর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বিছানায় শুয়ে চিকিৎসকদের নিজের চিকিৎসার পরামর্শ দিতেন, বলতেন বাঘের থাবা এবার ছুঁয়ে গেল। একটু সুস্থ হলে তার ইচ্ছেতেই বিধানচন্দ্র রায় তাকে সঙ্গে করে পুরী নিয়ে যান। কলকাতায় ফিরে কিছুদিন ভালো ছিলেন। 1942 সালে কলকাতায় জাপানি বোমার আতঙ্কের জন্য তাকে গিরিডিতে তার মাজলাকুঠি নামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার রক্তচাপের সমস্যা বাড়ল। প্রশান্তচন্দ্রের কথায় জানা যায়, মৃত্যুর কিছুদিন আগে তাকে বলেছিলেন, বড় একা লাগে। 1943 সালের 18ই মে শুক্লা চতুর্দশীর দুপুরে অবসান হলো তার জীবনের। উশ্রী নদী তীরে বালির উপরে চিতা সাজানো হলো। শেষ দৃশ্য লেখা হলো এক মহাপ্রাণের। আজ এই পর্যন্তই। এই ধরনের গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পেতে। পাশে থাকার অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।